আসসালামু আলাইকুম। আজকের এই চলমান লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম এবং যে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমার সাথে উপস্থিত আছেন আমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের 14তম ক্লাসটি শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের সাথে আমাদের লেসনে চলে যাব। চলো আমরা লেসনের দিকে যাই। আমরা জানি আমাদের সাবজেক্ট, আমাদের টপিকস, এইমস গুলো জানি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকশন হিটিং এবং ডাইইলেকট্রিক হিটিং। আমি আজকে যদি পুরোটা শেষ করতে না পারি নেক্সট সেপ্টেম্বরের 2 তারিখ আমরা নেক্সট ক্লাসের মধ্যে আবার অংশগ্রহণ করব। ঠিক আছে? আজকে যে ক্লাসে আলোচনাগুলো থাকবে যে ডিফাইন ইন্ডাকশন এন্ড ডাইইলেকট্রিক হিটিং, ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন এন্ড ডাইইলেকট্রিক হিটিং, is the effect of frequency on induction and dielectric heating, mention the effect of source voltage on induction and dielectric heating, describe the factor for choosing frequency of induction and dielectric heating, is the advantage and application of induction and dielectric heating. এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনায় আসছি। প্রথমে আসি যে আমরা একটু আলোচনা আমাকে করতেই হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল হিটিংটা আসলে কি। যে ইন্ডাস্ট্রিয়াল হিটিং বা ইন্ডাস্ট্রিতে আমরা যে হিটটা তৈরি করব সেটা কিভাবে করব। ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ইন্ডাস্ট্রিতে ব্যবহারযোগ্য ইন্ডাস্ট্রিয়াল তাপ উৎপন্ন করার পদ্ধতিকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হিটিং। ঠিক আছে? তাহলে আমরা ইন্ডাস্ট্রিতে তাপ উৎপন্ন করব। ঠিক আছে? ওই তাপটা ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করব। তাপটা কিভাবে উৎপন্ন করব? ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ আমরা যে কোনো পদ্ধতিতে আমার ইলেকট্রিক্যাল এনার্জিকে আমি হিট এনার্জিতে রূপান্তর করব, আর এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হিটিং। আজকাল বহু ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ইন্ডাস্ট্রিয়াল হিট উৎপন্ন করা হয়ে থাকে। আর যে প্রক্রিয়া এই কাজটা করা হয়ে থাকে বেশ কয়েকটা প্রক্রিয়া রয়েছে, যেমন রয়েছে ইন্ডাকশন হিটিং, ডাইইলেকট্রিক হিটিং এবং উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিয়েশন হিটিং বা হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, বোম্বার্ডমেন্ট হিটিং, রেজিস্ট্যান্স হিটিং। এভাবে আমরা এখানে দেখতে পেলাম যে 5টা প্রক্রিয়ায় আমরা ইন্ডাস্ট্রিতে হিট তৈরি করতে পারি। এর ভিতরে আমাদের সিলেবাসের আলোচনায় ইন্ডাকশন হিটিং এবং ডাইইলেকট্রিক হিটিং নিয়ে আমরা অধিকাংশ সময়টা আলোচনা করব। এখানে আরেকটা চার্ট দিয়েছি, যে চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক হিটিং কে আমরা দুভাগে ভাগ করেছি, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং এবং হাই ফ্রিকোয়েন্সি হিটিং। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং এর মধ্যে যেটা হচ্ছে একটা হলো রেজিস্ট্যান্স হিটিং, আর একটা হচ্ছে আর্ক হিটিং। এটা হচ্ছে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডাইরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, আর একটা হচ্ছে ডাইরেক্ট আর্ক হিটিং, ইনডাইরেক্ট আর্ক হিটিং। অপরদিকে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি হিটিং। হাই ফ্রিকোয়েন্সি হিটিং এর মধ্যে রয়েছে ইন্ডাকশন হিটিং, ডাইইলেকট্রিক হিটিং এবং ইনফ্রারেড হিটিং। তাহলে দেখা যাচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হিটিং, যার মধ্যে রয়েছে একটা ইন্ডাকশন আর একটা ডাইইলেকট্রিক, আর ইনফ্রারেড নিয়ে আমরা আলোচনা করব না। এখানে রয়েছে একটা ডাইরেক্ট কোর টাইপ ইন্ডাকশন হিটিং আর একটা হচ্ছে কোরলেস টাইপ ইন্ডাকশন হিটিং। একটা কোর আছে আর একটাতে কোনো কোর নেই। ঠিক আছে? তো এখন আমরা সামনের দিকে যাই। আমাদের একটা সম্যক ধারণা চলে এসেছে যে ইন্ডাস্ট্রিতে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কিভাবে হিটে রূপান্তর করতে পারি। ডিফাইন ইন্ডাকশন হিটিং। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিকে কাজে লাগিয়ে কোনো ধাতব পদার্থকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রেখে এডি কারেন্ট ও হিস্টেরেসিস লসের মাধ্যমে ধাতব পদার্থে তাপ সৃষ্টি করার বা উৎপন্ন করার পদ্ধতিকে বলা হচ্ছে ইন্ডাকশন হিটিং। এখানে তাপের পরিমাণ প্রয়োগকৃত বিদ্যুৎ শক্তির ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। তাহলে ইন্ডাকশন হিটিং এর মর্মার্থ হলো কি, আমরা দুটো লসকে এখানে ব্যবহার করব, একটা এডি কারেন্ট লস আর একটা হিস্টেরেসিস লস। আর কিভাবে করব? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে আমরা কোনো একটি ধাতব পদার্থকে রাখবো। তাই বলা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজে লাগিয়ে কোনো ধাতব পদার্থকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রেখে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের মাধ্যমে, দুটো লস এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের মাধ্যমে ধাতব পদার্থে তাপ সৃষ্টি বা উৎপন্ন করার পদ্ধতিকে ইন্ডাকশন হিটিং বলা হয়। এখানে তাপের পরিমাণ প্রয়োগকৃত বিদ্যুৎ শক্তির ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। প্রত্যেক ট্রান্সফরমারে দুটো লস হয়, একটা এডি কারেন্ট লস আর একটা হিস্টেরেসিস লস। তবে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকি যেন এই দুটো লসকে কমানো যায়, যাতে ট্রান্সফরমার হিট না হয়, ট্রান্সফরমারের লসটা বেশি না হয়, গরম হয়ে না যায়। আর এই এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস দুটি আমাদের উত্তপ্ত করার জন্য এখানে ফলপ্রসূভাবে আমরা ব্যবহার করতে পারি। এ পদ্ধতিতে এই কাজটি করা হয়, আর একে বলা হচ্ছে ইন্ডাকশন হিটিং। আর এই হিটিং এর মধ্যে আমরা যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সাধারণত ব্যবহার করে থাকি 10 কিলোহার্টজ থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত ইলেকট্রিক্যাল সিগন্যালকে আমরা ব্যবহার করে যেতে পারি। তাহলে আমরা মোটামুটি একটা ইন্ডাকশন হিটিং কাকে বলে
এবং ইন্ডাকশন হিটিং এ আমরা কত ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। ইন্ডাকশন হিটিং এ আমাদের প্রকৃতপক্ষে কিভাবে আমাদের ইন্ডাকশন হিটিং এর হিটটা তৈরি করা সম্ভব, দুটি কারণ, একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। এই দুটোর মাধ্যমে আমরা ইন্ডাকশন হিটিং এ কি করে থাকি, হিট তৈরি করে থাকি। আর এটা কোন ধরনের প্রকারে পড়ে আমরা এখানে দেখেছি, এটা হাই ফ্রিকোয়েন্সি হিটিং এর মধ্যে পড়ে। কিসে পড়ে? হাই ফ্রিকোয়েন্সি হিটিং এর মধ্যে পড়ে। এখন আসি, আমরা কিছু ছবি দেখব। এই ছবিটার মধ্যে ইন্ডাকশন হিটিং প্রসেসের কিছু ঘটনা এখানে আমরা প্রত্যক্ষ করব। যেমন দেখো, এখানে আসছে অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। এটা একটা পাইপ, এটা একটা হলো পাইপ, কপার পাইপ। এই কপার পাইপের মধ্যে আমরা এসি সাপ্লাই দিয়েছি। এসি সাপ্লাই দেওয়াতে কি হয়েছে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করেছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো ভেতরের যেই কোরটা রয়েছে এই কোরটাকে কাট করছে। ঠিক আছে, এই কোরটার ক্রস সেকশনটা এখানে দেওয়া হয়েছে। ক্রস সেকশনে কি দেখা যাচ্ছে, ইলেকট্রিসিটি এদিক দিয়ে পাস হচ্ছে। এটা একটা কন্ডাক্টর, হলো কন্ডাক্টর। পাস হওয়ার সময় এই যে ম্যাটেরিয়াল, যেটাকে আমি ওয়ার্ক পিস বলছি বা যেখানে আমি গরম বা উত্তপ্ত করব, সেই অংশটুকুকে আমরা মাঝখানে রেখেছি। আর এতে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইডি কারেন্ট। এই ইডি কারেন্ট যখন এই ভেতরের ম্যাটেরিয়ালের মধ্যে প্রবাহিত হবে, তখন ওই ইডি কারেন্টের কারণে এই ম্যাটেরিয়ালটা বেশ উত্তপ্ত হবে। আর এইভাবেই আমরা ইডি কারেন্টকে কাজে লাগিয়ে ওই ম্যাটেরিয়ালটাকে উত্তপ্ত করব। ঠিক আছে, এখন দেখো, এখানে আমরা ছোট্ট একটা ব্লক ডায়াগ্রাম দিয়েছি। এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, এখানে একটা হিট সেকশন দিয়েছি, সাথে একটা কয়েল দিয়েছি, কপার কয়েল। কয়েলের ভেতরে একটা দণ্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ক পিস। এই ওয়ার্ক পিসটাকে আমরা এখানে ধরে রেখেছি, হোল্ড করেছি, আর এটাকে কয়েলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এতে কি হবে, আবার এখান থেকে যখন সাপ্লাই আসবে, কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফ এর কারণে এখানে ফ্লাক্স জেনারেট করবে। সেই ফ্লাক্সটা আমার এই খণ্ডটাকে কাট করবে। কাট করলে কি হবে, এই ফ্লাক্সের মধ্যে এডি কারেন্ট হবে। সেই এডি কারেন্টের জন্য ওখানে লস হবে এবং এটা উত্তপ্ত হবে। এই কয়েলটা আমরা একটা সার্কিটের সাথে লাগানো আছে। দেখো, একটা হলো পাইপ, এটা একটা কপার কয়েল। এই দণ্ডটা আমরা এরকম একটা কয়েলের ভেতরে ঢুকিয়ে দিয়ে যদি এখানে হাই ফ্রিকোয়েন্সি দেই, তাহলে অটোমেটিক্যালি এটা গরম হবে না, কিন্তু ভেতরের দণ্ডটা উত্তপ্ত হবে এবং লাল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ পরে বিষয়টা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা চলো সামনের দিকে যাই। এখানে সার্কিট দেওয়া হয়েছে। আমাদের সিলেবাসের ভিতরে মূলনীতি আলোচনা হয়েছে, কিন্তু ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়নি। এরপর আমি এখানে ব্লক ডায়াগ্রামটা তোমাদের সুবিধার জন্য এনেছি, দুটো সার্কিট ডায়াগ্রাম এনেছি। এই ব্লক ডায়াগ্রামে দেখো, আমি নর্মাল 220 এসি থেকে 50 হার্টজের এসি দিচ্ছি। একটা ট্রান্সফরমার 2:1, 2:1 মানে হচ্ছে স্টেপ ডাউন। ঠিক আছে, অর্থাৎ এখানে 220 হলে এখানে 110 আসলো। এই ট্রান্সফরমারের মাধ্যমে আমরা কি করেছি, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে একটা ব্রিজ রেকটিফায়ারে দিয়েছি। ব্রিজ রেকটিফায়ার কি করলো, এসিটাকে ডিসি তে রূপান্তর করলো, পালসেটিং ডিসি। ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করলাম, করে আমি কোথায় দিলাম, একটি ফুল ব্রিজ ইনভার্টারে দিলাম। ইনভার্টারের কাজ কি, ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কে এসি তে পরিণত করা। এখানে এসেই কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটা কনভার্ট করে ফেলবে। এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এখান থেকে একটা সেন্সেশন, কত কারেন্ট যাচ্ছে এখান থেকে, সেটা আমি একটা পিডব্লিউএম এ নিলাম। আর নিয়ে আমি কি করব, এই ফুল ব্রিজ ইনভার্টারটাকে নিয়ন্ত্রণ করব এই পিডব্লিউএম দিয়ে। এখানে এই পালসের ছোট করার সাথে সাথে এখানকার পাওয়ারের পরিমাণও, ফ্রিকোয়েন্সির পরিমাণও কম বেশি হতে থাকবে। ঠিক আছে, আর এই হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার করবে কি, এপাশ থেকে সেকেন্ডারিতে সেই হাই ফ্রিকোয়েন্সি এসি সিগন্যালটাকে ট্রান্সফার করবে। ট্রান্সফার করলে এই কয়েলে যখন আসবে, তখন এখানে প্রচুর পরিমাণে ফ্লাক্স ক্রিয়েট হবে, আর সেই ফ্লাক্সটা এই দণ্ডটাকে কাট করবে। এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের জন্য এখানে হিট উৎপাদিত হবে। তবে এখানে কয়েকটা ফ্যাক্টর জড়িত থাকে, যেমন এই অংশটাতে আমাদের ভেতরে পানি বা ওয়াটার অথবা এয়ার চালু রাখতে হয় ব্লোয়ারের মাধ্যমে, যাতে কুলিং সিস্টেমটা কার্যকরী থাকে। কারণ এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, আমার অ্যাডজাসেন্ট যতগুলো ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই আমার যে যন্ত্রের মধ্যে যত অংশ রয়েছে, সব অংশকে কুল করার জন্য ওখানে কুলিং সিস্টেমকে চালু রাখতে হয়। পাশে দুটো সার্কিট দেওয়া হয়েছে। সার্কিটটা খুব সহজ সার্কিট। সার্কিটটা আমরা ইচ্ছা করলে বাসায়ও বানাতে পারি, এবং বানিয়ে এভাবে কয়েল দিয়ে আমি যে কোনো ম্যাটেরিয়াল, প্যারাক বলো, স্ক্রু বলো, বা আমার যে কোনো রড বলো, এগুলাকে আমরা কি করতে পারি, উত্তপ্ত করতে পারি। এটা একটা 3-5 টাইমের এসি, এটা জাস্ট অসিলেটরের কাজ করছে। এখান থেকে এটা একটা মাল্টি ভাইব্রেটর থেকে আমরা যদি একটা সিগন্যাল নিয়ে এখানে, এর মাধ্যমে আমরা মাইক্রো ভাইব্রেটরের সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করতে পারি। করে আমি একটা 3-5 টাইমের আইসি থেকে 2N3055 একটা পাওয়ার ট্রানজিস্টর বেসকে ড্রাইভ করলাম। বেসকে ড্রাইভ করে এখানে একটা 15 ভোল্ট 5 এম্পিয়ারের সাপ্লাই দিয়ে কয়েলকে আমি কালেক্টরের সাথে লোড বানিয়ে দিলেই আমার এখানে পালস আসার সাথে সাথে এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি পালসেশন হবে। সেই হাই ফ্রিকোয়েন্সি পালসেশন কিন্তু আমার এখানে যে ইন্ডিউস ভোল্টেজটা তৈরি করবে, এটার জন্য যে ফ্লাক্সটা কাট করবে, আমি এখানে একটা দণ্ড ঢুকাই দিলে কিন্তু দণ্ডটা গরম বা উত্তপ্ত হয়ে যাবে।
এটা আমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করে দেখতে পারি। তোমরা ইচ্ছা করলে এটা করতে পারো। এগুলো বাজারে সব পাওয়া যায়। ওখান থেকে এনে এরকম একটা কয়েল বানিয়ে নিয়ে যতগুলো টার্ন এখানে দেখা যাচ্ছে তুমি মন মতো করে টার্ন দিবে, বাড়াই দিবে, বাড়াই দিলে তোমার ওই কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফ এর কারণে এডি কারেন্ট লস ভেতরে প্রবিষ্ট করালে কোনো দণ্ড, সেই দণ্ড উত্তপ্ত হবে। এখানে আরেকটা সার্কিট দেওয়া হয়েছে IR2155, এটা একটা অসিলেটরের কাজ করছে। এখানে একটা সাপ্লাই আছে BA159 দিয়ে, এটা একটা জেনারেল ডায়োড। এখানে 4টা ব্রিজ কানেকশনে রয়েছে, 4টা আইজিবিটি, এটা হাই পাওয়ারের জন্য করা হয়েছে। এই আইজিবিটি কে আমরা কি করেছি, এই ফ্রিকোয়েন্সি থেকে যখন ড্রাইভ করব তখন কন্টিনিউয়াসলি পরপর দুটো আইজিবিটি যদি ড্রাইভ হয় তাহলে আমি আউটপুটে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবো। সেই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমি এই কয়েলের মধ্যে যখন সঞ্চালিত করব তখন এই কয়েলটা আমার একটা হিটিং এলিমেন্ট হিসেবে কাজ করবে। এর ভেতরে আমি যখন কোনো মেটাল ঢুকাবো তখন স্বাভাবিকভাবে মেটালটা উত্তপ্ত হবে। তো তোমাদের সামনে একটা ব্লক ডায়াগ্রাম, দুটো একটা ছোট সার্কিট আর একটা ইন্ডাস্ট্রিয়াল সার্কিট তুলে ধরা হলো, যেগুলোর মাধ্যমে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে আসলে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল হিটিং প্রক্রিয়ায় হাই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা আমাদের কোনো ধাতব পণ্যকে উত্তপ্ত করতে পারি, গলাতে পারি, হার্ডেনিং করতে পারি, অ্যানেলিং করতে পারি, অনেকগুলো কাজ করা যায়। আমরা একটু পরেই সেগুলোতে আসছি। এখন এখানে ইন্ডাকশন হিটিং এর এই যে দেখো একটা কয়েল, ভেতরে একটা দণ্ড ঢুকানো হয়েছে এবং দণ্ডটা কয়েলের কিছু হচ্ছে না, কিন্তু দণ্ডটা গরম হয়ে উত্তপ্ত লাল হয়ে গেছে। ঠিক এটা কিন্তু একটা হোমমেড সার্কিট, দেখো একটা গ্লাসের ভেতরে কিন্তু এটাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং কুলিং সিস্টেমের জন্য পুরো পাইপলাইনটাকে একটু কুলিং সিস্টেমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সার্কিটটা এখানে রয়েছে যাতে এটা কুল থাকে, কারণ এই পাইপটা না হলে এটার হিটে এটা গরম হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো এখানে যে প্রক্রিয়াটা আমরা একটু আগে দেখেছি যে এডি কারেন্টটা কিভাবে যাচ্ছে। ওকে, হ্যাঁ, এটা একটা মেটাল পিস। এখানে বলা হচ্ছে কি এসি সাপ্লাই বাই হাই ফ্রিকোয়েন্সি মেড বাই কপার ডেড অ্যালুমিনিয়াম ওয়্যার। কপার ডেড অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে এখানে কানেকশন দেওয়া হয়েছে। যেহেতু এটি হিট হবে, হিটকে অ্যাবজর্ব করার জন্য বা আদার্স কন্ট্রোল করার জন্য এটাকে এই ধরনের একটা ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে। এখন আগে যা চিত্র দেখেছি এখানেও চিত্রটা একটু অন্যভাবে চিত্রটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে দেখো আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এই অ্যানিমেশনটার মধ্যে কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা এসি সিগন্যাল। এই ম্যাগনেটিক ফিল্ডটা এখানে যখন যাচ্ছে তখন এখানে এডি কারেন্ট হবে। ম্যাগনেটিক ফিল্ডটা কি জন্য, এই কয়েলের ভেতরে যখন সাপ্লাই দেওয়া হয়েছে তখন এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এটাকে কাট করছে। আমরা দেখলে কিন্তু এটা দেখতে পারি। ভালো করে দেখো যে এটা গরম হচ্ছে কিভাবে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে কাট করছে এবং ওখানে এডি কারেন্ট হচ্ছে। এটা একটা অ্যানিমেশন দিয়ে বোঝানো হয়েছে। আর এই ইন্ডাস্ট্রিয়াল হিটিং এর আমাদের আরেকটা উদাহরণ দেখো, একটা কোর টাইপ আর একটা নন কোর টাইপ। এখানে কিন্তু কোনো কোর নাই, এখানে কোনো কোর নাই। এখানে কি আছে, একটা কয়েল আছে, কয়েল থেকে ফ্লাক্সটা কাট করছে আর আমি এপাশে হোক এপাশে হোক কিছু পানি একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, একটা ডেক্সির মধ্যে বা একটা কড়াইয়ের মধ্যে আমরা কিছু পানি রেখেছি। তাহলে দেখো এডি কারেন্ট প্রডিউসড ইন দ্য বেস অফ ফ্রাই প্যান। অর্থাৎ এখানে ফ্রাই প্যান যেটা রয়েছে সেই ফ্রাই প্যানের উপর ডিপেন্ড করে এডি কারেন্ট এখানে প্রডিউস হবে, আর সেই এডি কারেন্টের জন্য পানিটা গরম হবে। এটা একটা সিরামিক প্লেট। আমরা সবাই দেখেছি ইন্ডাকশন হিটার বা ইন্ডাকশন কুক বা কুকার আমরা বাজারের মধ্যে পাই ১,০০০, ১,৫০০, ২,০০০, ২,৫০০ এরকম বিভিন্ন দামে পাওয়া যায়। তাহলে সেটাও কিন্তু সেই ইন্ডাকশন মূলনীতির মাধ্যমে কিন্তু তৈরি। এখানে কিন্তু কোনো কোর নাই। এটা কিন্তু কোরের বাইরে ফ্লাক্সটাকে আমি ব্যবহার করেছি। আর এখানে কিন্তু কোরের ভেতরে আমি ফ্লাক্সটাকে ব্যবহার করেছি। তাহলে একটা কোর টাইপ আর একটা নন কোর টাইপ, দুটো উদাহরণ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। কয়েল সাপ্লাইড উইথ হাই ফ্রিকোয়েন্সি এসি অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি দেওয়াতে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। এই গ্লাসের উপরে আমি একটি কড়াইয়ের মধ্যে পানি রেখেছি আর এই ফ্রাই প্যানের উপর ভিত্তি করে এখানে একটা এডি কারেন্ট লস হবে। সেই এডি কারেন্ট থেকে আমার পানিটা উত্তপ্ত, ফ্রাই প্যানটা গরম হবে, আমার পানিটাও উত্তপ্ত হবে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে ইন্ডাকশনকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা হাই ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে তৈরি, সেটাকে আমরা ইন্ডাস্ট্রিতে যেভাবে ব্যবহার করছি এখন কিন্তু বাসা বাড়িতেও আমরা ইন্ডাস্ট্রিয়াল সেই হিটিং প্রসেসকে আমাদের ইন্ডাকশন কুক হিসেবে ব্যবহার করে ফেলছি। দেখা যাচ্ছে তাহলে আমরা প্রুফ করে দিলাম যে কিভাবে এখানে গরম হয়। এখন আমরা ক্যাপাসিটিভ হিটিং বা ডাইইলেকট্রিক হিটিং এর দিকে যাচ্ছি। আমরা বলেছি ইন্ডাকশন হিটিং, এখন যাচ্ছি আমরা ক্যাপাসিটিভ হিটিং এর দিকে। একটা ছিল মেটাল আর একটা হলো নন মেটাল। একটা হলো কন্ডাক্টিং, এটা হলো নন কন্ডাক্টিং। দেখো কি লিখেছি, যে পদ্ধতিতে কোনো নন কন্ডাক্টিং অর ইনসুলেটর বা অপরিবাহী পদার্থকে হাই ফ্রিকোয়েন্সি বিশিষ্ট পরিবর্তনশীল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে রেখে ডাইইলেকট্রিক লসের মাধ্যমে অপরিবাহী পদার্থে তাপ প্রদান করা হয় বা পদার্থকে উত্তপ্ত করা হয় তাকে ডাইইলেকট্রিক হিটিং বলে। ডাইইলেকট্রিক হিটিংকে আমরা ক্যাপাসিটিভ হিটিংও বলে থাকি। জটিল মনে হচ্ছে নাকি?
জটিল মনে হবে না, আমরা যখন ফিগারটা দেখব তখন বুঝে যাব। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি, নন কন্ডাক্টিং পদার্থকে আমরা কি করব, উত্তপ্ত করব। কোথায় করব? হাই ফ্রিকোয়েন্সি বিশিষ্ট পরিবর্তনশীল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি দেখি। এ পদ্ধতিতে প্রয়োগকৃত ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে বা কমিয়ে ডাইইলেকট্রিক লসকে যথাক্রমে কমানো বা বাড়ানো যায়, ফলে ডাইইলেকট্রিক হিটিং বৃদ্ধি পায়। এভাবে যে কোনো নন কন্ডাক্টিং বা অপরিবাহী পদার্থকে হাই ফ্রিকোয়েন্সি বিশিষ্ট পরিবর্তনশীল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে রেখে ডাইইলেকট্রিক লসের মধ্যে তাপ প্রদান করা হয়। আর এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে 5 মেগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই ডাইইলেকট্রিক হিটিং প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। তাহলে দেখি ডাইইলেকট্রিক হিটিং। দেখো এখানে কিছু নড়াচড়া করছে, কিছু নড়াচড়া করছে। আমি তোমাদেরকে এটাকে স্টপ করে দেখাচ্ছি। আমি এটা স্টপ করলাম। এদিকে হলো পজিটিভ, দুটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে রাখতে বলা হয়েছে। আমি এখানে একটা এসি সিগন্যাল দিয়েছি, এসি সিগন্যাল দেওয়া হয়েছে। এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো। কখন হলো? এই এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের সময় উপরের প্রান্ত হলুদ পজিটিভ হলো, আর তখন এই প্রান্ত নেগেটিভ হলো। নেগেটিভ হলে কি হলো? আমার দুইটা প্লেটের মাঝখানে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল রাখা আছে। কি রাখা আছে? ইনসুলেটিং ম্যাটেরিয়াল। হতে পারে এটা প্লাস্টিক, হতে পারে কাগজ, হতে পারে কাঠ, যে কোনো একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, হতে পারে পানি। এখন যখন এখানে পজিটিভ আসলো, ওই ম্যাটেরিয়ালের যে ইলেকট্রন বা পজিটিভ এবং নেগেটিভ চার্জ গুলো রয়েছে, তখন এদিকে নেগেটিভ গুলো আকর্ষিত হলো, আর পজিটিভ গুলো এদিকে নেগেটিভ চার্জের দিকে আকর্ষিত হলো। তার মধ্যে পোলারিটির পরিবর্তন হলো। এখন যদি আমি এটাকে আবার চেঞ্জ করে দিই, তাহলে দেখো এখন কি হয় দেখো। এখন এই প্রান্ত নেগেটিভ, এই প্রান্ত পজিটিভ, তাহলে ঘুরে গেল। যে পজিটিভ পোলগুলো উপরের দিকে চলে গেল, নেগেটিভ পোলগুলো নিচের দিকে চলে আসলো। তাহলে কন্টিনিউয়াসলি যখন আমি দুটি কন্ডাক্টিং প্লেটের মধ্যে এখানে এসি সিগন্যাল দেওয়া থাকবে, পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় যথাক্রমে তারা পোলারিটি পরিবর্তন করবে, সাথে সাথে আমার দুটা প্লেটের মাঝখানে যেই ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে তার ভেতরে যেই হোল এবং ইলেকট্রন বা পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো রয়েছে, এগুলো তার পোলারিটি পরিবর্তন করবে। এই কারণে হবে কি, ওই পদার্থটার মধ্যে পোলারিটির এই পরিবর্তনের জন্য ফ্রিকশন বা ঘর্ষণের কারণে ওখানে হিট এনার্জি তৈরি হবে। এখানে এই চিত্রটা দেখতে পাচ্ছ, পজিটিভের দিকে এদিকে নেগেটিভ আসলো, আর এদিকে নেগেটিভ হলো। ওকে, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ মলিকুলগুলো এভাবে এসি সিগন্যালের সাথে তার পোলারিটির পরিবর্তন করবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আসলে ভেতরে হিটটা তৈরি হয়। আর এটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, দুটা প্লেট। এই দুইটা প্লেটের মধ্যে এসি সিগন্যাল দিলে এখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে। আর এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে এই ম্যাটেরিয়ালটাকে আমি উত্তপ্ত করব। যে কারণে এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে নন কন্ডাক্টিং বা অপরিবাহী পদার্থকে হাই ফ্রিকোয়েন্সি বিশিষ্ট পরিবর্তনশীল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তাহলে এই যে ফিল্ডটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এটা হলো পদার্থ। ওখানে রেখে কি করেছি? অপরিবাহী পদার্থে তাপ প্রয়োগ করা হয় বা তাকে উত্তপ্ত করা হয়। তাহলে আমরা আমাদের সংজ্ঞার সাথে তাকে আমরা মিলাই দেখলাম যে কিভাবে আমরা একে কাজ করাচ্ছি। নিচেও আর একটা চিত্র দেওয়া হচ্ছে, এখানে পোলারিটিটা দেখানো হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে আমার মলিকুলের যে অণু পরমাণুগুলোর মধ্যে থেকে একটা ফ্রিকশন হচ্ছে এবং ইলেকট্রন গুলো উঠানামা করছে, একবার ডানে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, কারণ এদিকে পোলারিটি চেঞ্জ হচ্ছে। দেখতে পেয়েছো? একবার নেগেটিভ, এবার পজিটিভ। ঠিক এখানে দেখানো হয়েছে পজিটিভ দিকে নেগেটিভ গুলো আকৃষ্ট হলো, আবার পরক্ষণে পজিটিভের দিকে এই নেগেটিভ গুলো আকৃষ্ট হলো, পোলারিটির পরিবর্তন হলো। তাহলে আমাদের বুঝতে আর বাকি থাকলো না যে একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের দুপাশে পরিবর্তনশীল এসি সিগন্যালের মাধ্যমে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করলে পদার্থটি ফিল্ড পরিবর্তনের সাথে সাথে যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের পোলারিটি পরিবর্তনের সাথে সাথে ওই পদার্থের চার্জ গুলো তার দিক পরিবর্তন করে একটা ফ্রিকশন তৈরি করবে, আর ফ্রিকশনের কারণে ওখানে হিট তৈরি হবে। নেক্সটে আসি, ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন হিটিং। ইন্ডাকশন হিটিং প্রক্রিয়ার যে প্রিন্সিপাল, অর্থাৎ আমরা তো মোটামুটি বুঝে গেছি যে কিভাবে কাজটা করতে হয়। এরপরে আমরা এখন সরাসরি একটা ডেসক্রিপশনে যাচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিকে কাজে লাগিয়ে কোনো ধাতব পদার্থকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রেখে এডি কারেন্ট ও হিস্টেরিসিস লসের মাধ্যমে ধাতব পদার্থের তাপ সৃষ্টি বা উৎপন্ন করার পদ্ধতিকে আমরা বলছি ইন্ডাকশন হিটিং। এখানে তাপের পরিমাণ প্রয়োগকৃত বিদ্যুৎ শক্তির ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। চিত্রে একটি ম্যাগনেটিক পদার্থের উপর তামার তারের তৈরি কয়েল পেঁচানো আছে। এই যে এখানে একটা ধাতব পদার্থ, একটা তামার তার পেঁচানো আছে। এই কয়েলটিকে ইন্ডাক্টর বলা হয়। কোনো তারকে পেঁচালেই সেটা একটা ইন্ডাক্টর হয়।
যে ধাতু বস্তুকে তাপ দিতে হবে তাতে আস্তিনের ভিতর প্রবেশ করানো হয়। হ্যাঁ, এই যে এখানে এটাকে বলা হচ্ছে আস্তিন। আস্তিন হচ্ছে যে ফাঁপা অংশটা রয়েছে, সেই ফাঁপা অংশটার ভিতরে এটাকে প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর ফলে কি হলো? এবার কয়েলে উচ্চ ফ্রিকোয়েন্সির এসি সরবরাহ দেওয়া হলো। আমি উচ্চ ফ্রিকোয়েন্সির এসি সরবরাহ দিয়ে দিলাম। সরবরাহের ফলে ধাতব বস্তুর মধ্যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। এখানে এই ধাতব বস্তুর মধ্যে কি হলো? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। এটা হচ্ছে লোড। এখানে চৌম্বক ক্ষেত্র, এই কয়েলের কারণে, ইলেকট্রিসিটি ফ্লোর কারণে এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। তাই চৌম্বক ক্ষেত্রটি একবার ডানে একবার বামে পরিবর্তন হতে থাকে। এটা যেহেতু পোলারিটি পরিবর্তন হবে, একবার ডানে একবার বামে পরিবর্তন হতে থাকে। এতে উক্ত লোডে এডি কারেন্ট ও হিস্টেরেসিস লস বা প্রভাবের সৃষ্টি হয়, যার ফলে শক্তি ক্ষয় হয়। এই তাপ হিসাবে বাইরে প্রকাশ পায়। হিস্টেরেসিস লস বা ক্ষয়ের পরিমাণ বস্তুর ও তাপমাত্রার উপর নির্ভরশীল। হিস্টেরেসিস ক্ষয় ও এডি কারেন্ট ক্ষয় নিম্নের সমীকরণের মাধ্যমে আমরা দেখতে পারি। তাহলে এখানে আমরা মোদ্দা কথা কি দেখলাম? এসি সাপ্লাই দিলাম কয়েলে, ভেতরে একটা আস্তিন আছে, ধাতব বস্তু ঢোকালাম। কয়েলে সাপ্লাই দেওয়াতে পরিবর্তনশীল এসি কারেন্টের কারণে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমার ধাতব বস্তুকে কাট করলো। কাট করলে ওখানে দুটো লস হলো, একটা এডি কারেন্ট লস আর একটা হিস্টেরেসিস লস। এই দুটো লসের কারণে ওই পদার্থটির মধ্যে কি হবে? শক্তির অপচয় হবে, আর সেই শক্তির অপচয়টা পদার্থকে হিট করবে বা তাপ হিসাবে বহিঃপ্রকাশ ঘটাবে। এটাই হচ্ছে আমাদের ইন্ডাকশন হিটিং এর আসল বিষয় বস্তু। কিভাবে হয় এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখি। হিস্টেরেসিস লসের যে ইকুয়েশন, এটা ওয়ার্ক অর্থাৎ যে কাজ বা যে লসটা হচ্ছে সেটা কে একটা কনস্ট্যান্ট, বিটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব, আর কেটা হচ্ছে একটি ধ্রুব রাশি বস্তু তত্ত্বের উপর নির্ভরশীল। বস্তুর আমরা যে বস্তুটা ব্যবহার করব গরম করার জন্য, হিট করার জন্য, সেই বস্তুর এক একটা বস্তুর জন্য এই কে এর মান এক এক রকম হবে। এরপরে আসছে টু দি পাওয়ার 1.6, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে হিস্টেরেসিস লসের কারণে উৎপাদিত তাপ কোথায়? পদার্থে। আর এটা হচ্ছে এডি কারেন্টের জন্য, ই দিয়ে দেখানো হয়েছে ওয়ার্ক, অর্থাৎ যে কাজটা যে শক্তিটা এখানে ক্ষয় হবে সেটা ই দিয়ে দেখানো হয়েছে। কে এটা কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি স্কয়ার, বিএম হচ্ছে চৌম্বক ক্ষেত্রে চার্জের ঘনত্ব। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে চার্জের ঘনত্ব, বিএম স্কয়ার ওয়াট। দুটাকেই আমরা পাওয়ার লস বা ওয়াট দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই দুটো ইকুয়েশন আমাকে মুখস্থ করতে হবে যে কিভাবে একটা ইন্ডাকশন হিটিং প্রক্রিয়ায় কন্ডাক্টিং ম্যাটেরিয়ালকে উত্তপ্ত করা হয়, আর এই উত্তপ্ত করার দুটো কারণ, একটা হিস্টেরেসিস একটা এডি কারেন্ট, এই দুটো লস কিভাবে তৈরি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফ্যাক্টরগুলোর সাথে আসলে লসটা জড়িত। এই যে বিটা কি? চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব। চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব নির্ভর করবে কিসের উপর? এফ এর উপর। এবং এটা যখন তৈরি হবে তাহলে পুরোপুরি বিষয়টা আসলে ডিপেন্ড করতেছে পদার্থের উপর এবং এফ এর উপর, অর্থাৎ কোন পদার্থকে উত্তপ্ত করতে কোন ফ্রিকোয়েন্সি দিতে হবে সেটা পদার্থের বেসিসে আমার ফ্রিকোয়েন্সির মানকে পরিবর্তন করতে হবে। এই দুটো লস আমরা পেয়ে গেলাম, দুটোকে একত্র করলে টোটাল এনার্জি চলে আসবে। এটি ছাড়া তাপমাত্রা কিউরিক পয়েন্টের উপরে চলে গেলে ধাতুর চৌম্বকত্ব নষ্ট হয় বলে কিউরিক পয়েন্টের উপরে হিস্টেরেসিস প্রক্রিয়ায় তাপ উৎপাদন সম্ভব নয়। এখানে আরেকটা বিষয় রয়েছে, কিছু পদার্থ আছে ম্যাগনেটিক, কিছু পদার্থ আছে নন ম্যাগনেটিক। এখন এটা তো সবগুলাকে কাট করবে। এখন দেখা যাচ্ছে ম্যাগনেটিক পদার্থ হলে ওখানে হিস্টেরেসিস লসটা হয়, কিন্তু তাপমাত্রা একটা রেঞ্জ আছে যেটাকে কিউরিক পয়েন্ট বলে। যদি ওই পদার্থের চৌম্বক পদার্থের তাপমাত্রা কিউরিক পয়েন্টকে ক্রস করে তাহলে তার চৌম্বকত্ব যে বৈশিষ্ট্য রয়েছে সেটা বিনষ্ট হয়, তখন আর হিস্টেরেসিস প্রক্রিয়া তাপ উৎপাদন সম্ভব নয়। শর্ট কোয়েশ্চেনে এই বিষয়গুলো আসতে পারে। তাইলে আমরা উপরের দুটো সমীকরণ থেকে কি দেখতে পেয়েছি? ১ নং এবং ২ নং সমীকরণ থেকে বোঝা যায় এডি কারেন্ট এবং হিস্টেরেসিস জনিত শক্তি ক্ষয় ফ্রিকোয়েন্সি ও চৌম্বক বলয়াকার ঘনত্বের উপর নির্ভরশীল। দুটো অংশ বলেছিলাম, একটা চৌম্বক বলে রাখা ঘনত্ব ভি, ভি, আর এখানে হচ্ছে চার্জের ঘনত্ব ভিএম, আর ফ্রিকোয়েন্সি, এই দুটোর উপরেই কিন্তু আমাদের এই পদার্থটিকে আমি উত্তপ্ত করব তার উত্তপ্ত হওয়ার পরিমাণ, ওই পদার্থের সৃষ্ট তাপের পরিমাণ মেইনলি নির্ভর করছে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস, আর এডি ও হিস্টেরেসিস লস নির্ভর করছে ফ্রিকোয়েন্সি ও চৌম্বক বলয়াকার বা ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্বের উপর। আরেকটা বিষয় হচ্ছে বস্তুর কতটুকু গভীরে তাপ যায় যেটাকে বলে পেনিট্রেশন। কতটুকু গভীরে তাপ যাবে এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হচ্ছে তাপ প্রবেশের গভীরতা সেন্টিমিটারে। অর্থাৎ আমি যখন একটা বস্তু, এই যে বস্তুটা মনে করো, এই বস্তুটার সারফেস, এই বস্তুটার মিডল পয়েন্ট যদি এটা হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সারফেস, এখান থেকে এটার একটা গভীরতা আছে, আছে না? তাহলে আমি যদি পদার্থটাকে পুরোটাকে যদি আমি এখন পদার্থ বিবেচনা করি তাহলে এটা কতটুকু গভীরে আসবে, এদিক থেকে কতটুকু গভীরে আসবে, এই বিষয়টাকে বলা হচ্ছে পেনিট্রেশন অফ হিট। তাপ কতটুকু ভেতরে ঢুকবে এই ইকুয়েশনটার মাধ্যমে সেটা নিশ্চিত করা হয়।
ঠিক আছে, তাহলে তাপ প্রবেশের গভীরতা নির্ভর করছে যে মিউ আর, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এরপরে আসে কন্ডাক্টিভিটি, এরপরে আসছে ফ্রিকোয়েন্সি। এই কয়েকটা বিষয়ের উপর এটা নির্ভর করছে। তাহলে ফ্রিকোয়েন্সি একটা বিষয়। ফ্রিকোয়েন্সি দেখো নিচে আছে, রুট আছে, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ানো হলে প্রবেশ্যতা কমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে গেলে প্রবেশ্যতা বৃদ্ধি পাবে। এই সূত্র থেকে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি। তাহলে আমরা ইন্ডাকশন হিটিং প্রক্রিয়ার মূলনীতি আলোচনা করে যদি আমাদেরকে বলা হয়, তাহলে আমরা এই চিত্রগুলো দিয়ে এভাবে আমরা বর্ণনাটা দিয়ে দেবো। এর আগে যা চিত্র দেখেছি এগুলো আমাদের বোঝানোর জন্য খুব সুবিধাজনক, ওগুলো কিন্তু আমরা পরীক্ষার খাতায় আঁকতে গেলে একটু জটিল হয়ে যাবে। তাই আমরা এই চিত্র এবং ইকুয়েশনটাকে ব্যবহার করে ইন্ডাকশন হিটিং এর মূলনীতিটাকে আমরা আলোচনায় আনবো। এরপরে আসছে ইন্ডাকশন হিটিং এর প্রয়োগ। কি বলা হচ্ছে, কলকারখানায় আমরা যে ব্যবহার করব, কি কি কাজে ব্যবহার করব? স্টিলের উপরিভাগ দৃঢ় করার কাজে, শক্ত করার জন্য, বিভিন্ন ধাতুকে জোড়া লাগানোর জন্য, পিতল ও ব্রোঞ্জ দ্বারা নির্মিত সামগ্রীকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য, ঝালাই ও জোড়া দেওয়ার কাজে, দুটি ভিন্ন পদার্থকে তাপ দিয়ে সংযোজনের ক্ষেত্রে, দ্রুত তাপ প্রদানের মাধ্যমে জোড়া লাগানোর কাজে, ওয়েল্ডিং এর কাজে, রং ও ধাতব পদার্থের উপরের অংশকে শুকানোর কাজে, এবং চিকিৎসা পদ্ধতিতে আমরা এই ইন্ডাকশন হিটিং কে ব্যবহার করতে পারি। এছাড়াও আরো অনেক ব্যবহার আমরা ইন্ডাস্ট্রিতে দেখি। আমরা আমাদের শুধু বোঝার জন্য, জানার জন্য কিছু কিছু ব্যবহার নিয়ে এখানে আলোচনা করেছি। ইন্ডাকশন হিটিং এর সুবিধাগুলো কি কি পাই, সুবিধাগুলো পর্যালোচনাগুলো দেখি আমরা কি পাই। তাপকে শুধুমাত্র পদার্থের উপরের সারফেসে প্রয়োগ করা যায়, যা স্টিলের উপরিভাগ দৃঢ়করণের জন্য খুবই প্রয়োজন। এটা আমাদের একটা সুবিধা। প্রায় 5 কিলোওয়াট পার স্কয়ার মিটার পর্যন্ত হিটিং রেট প্রয়োগ করা হয়। যে সারফেসে তাপ প্রদান করা হবে তার রিজিড কন্ট্রোল করা সম্ভব, এবং ইলেকট্রিক টাইমারের সাহায্যে তাপ প্রদানের সময়কে নিয়ন্ত্রণ করা যায়। ভ্যাকুয়াম, ইনার্ট গ্যাস বা অন্য কোনো গ্যাসের মধ্যে এ ধরনের হিটিং পদ্ধতি সম্ভব। এ পদ্ধতিকে তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। তুলনামূলকভাবে খুব দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না এই মেশিন পরিচালনা করতে, তাই এটা তো সুবিধা আমার। কাজের জায়গা পরিষ্কার ও দূষণমুক্ত থাকে, কারণ হিট হয় শুধুমাত্র পদার্থ যেটাকে আমি উত্তপ্ত করব, সেটা গলেও যেতে পারে, কিন্তু আমার পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু সবসময় ভালো থাকে বা অন্য কোনোভাবে দূষিত হওয়ার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে, এখন এফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অন ইন্ডাকশন হিটিং, অর্থাৎ ইন্ডাকশন হিটিং প্রক্রিয়া যে ফ্রিকোয়েন্সি কিভাবে আমাদের চেঞ্জ করতে হয়, কেন চেঞ্জ করতে হয়, এই বিষয়টা আমরা একটু দেখি। মোস্ট প্রিমিটিভ অ্যাপ্লিকেশন ফর ইন্ডাকশন এন্ড হিট ট্রিটিং, অর্থাৎ ইন্ডাকশন হিট ট্রিটমেন্টে আমরা কিভাবে কি করি। পার্টস টাইপিক্যালি সারফেস হার্ডেনিং এন্ড টেম্পার্ড, অর্থাৎ সারফেস গিয়ার, শ্যাফটস, ভালভ, মেশিন টুলস, হ্যান্ড টুলস, বিয়ারিং রেস, এই জিনিসগুলোকে আমরা সারফেসকে হার্ড করার জন্য আমরা ইন্ডাকশন হিটিং এ ব্যবহার করি। এক। 2 নম্বরে আসলো পার্টস টাইপিক্যালি থ্রো hardened and tempered, তাহলে কি স্ট্রাকচারাল মেম্বারস, স্প্রিং স্টিল, চেইন লিঙ্কস। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে সারফেস আর এটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে সারফেস হার্ডেন্ড আর এটা হচ্ছে পুরোটা স্প্রিং স্টিল, এটাকে পুরোটাকে হার্ড করে ফেলবে। পার্ট টাইপিক্যালি অ্যানেলড, অ্যানেল মানে হচ্ছে পান দেওয়া, পান দেওয়া মানে আমরা যেমন দা ছুরি ধারানোর পরে আমরা গরম পানিতে ফেলি না, ওটাকে পান দেওয়া বলে। তো এইভাবে ওই অ্যালুমিনিয়াম স্ট্রিপ এবং স্টিল স্ট্রিপকে পান দেওয়ার জন্য বা উপরে কোনো একটা লেয়ার তৈরি করার, উপরকে হার্ড করার জন্য আমরা এই সিস্টেমটাকে ব্যবহার করতে পারি, এটাকে বলা হচ্ছে অ্যানেলড। এরপরে আসো আমরা একটা ফ্রিকোয়েন্সির ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। লার্জ সলিড স্টেট পাওয়ার সাপ্লাই অ্যাপ্লিকেশন এরিয়াস এর মধ্যে আমরা এই ফ্রিকোয়েন্সি রেঞ্জকে ব্যবহার করছি। দেখো ক্যাটাগরি: লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, পাওয়ার রেঞ্জ এন্ড অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে আমার রেঞ্জ কতটুকু, 50 হার্টজ থেকে 3 কিলো হার্টজ, এই অংশটাকে আমরা বলছি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ। 3 কিলো হার্টজ থেকে 60 কিলো হার্টজকে বলছি আমরা মিডিয়াম ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর এভাব 60 কিলো হার্টজ থেকে যতটুকু পর্যন্ত আমরা ব্যবহার করি ইন্ডাকশন হিটিং এ, সেটাকে আমরা বলছি হাই বা রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ। কয়টা রেঞ্জ পেলাম? 50 থেকে 3 কিলো হার্টজ, 3 কিলো হার্টজ থেকে 60 কিলো হার্টজ, এবং এভাব 60 কিলো হার্টজকে বলছি আমরা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এই রেঞ্জটা কি বলেছি? ফ্রিকোয়েন্সি রেঞ্জ। লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, তাহলে তিনটা রেঞ্জ আমরা ব্যবহার করেছি ইন্ডাকশন হিটিং এ। কোনটাতে পাওয়ার কিরকম? আপ টু 30 মিলিওয়াট পর্যন্ত আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করব। আপ টু 5000 কিলোওয়াট পর্যন্ত আমরা এই ফ্রিকোয়েন্সি, এটা মেগাওয়াট হবে, সরি, 5000 কিলোওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করব কাকে? 3 থেকে 60 কিলোহার্টজ
আর আপ টু 1800 কিলোওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করব হাই ফ্রিকোয়েন্সি। একটা বিষয় লক্ষ্য করো, এটা হচ্ছে 30 মেগাওয়াট, এটা হচ্ছে 5000 কিলোওয়াট, এটা হচ্ছে 1800 কিলোওয়াট। হাই ফ্রিকোয়েন্সিতে ওয়াট বা লসের পরিমাণ কমে যায়, লো ফ্রিকোয়েন্সিতে ওয়াটের পরিমাণ বেড়ে যায়, পাওয়ার রেঞ্জের পরিমাণ বেড়ে যায়। এখান থেকে কিন্তু আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি। এখন এটা কিন্তু অনেক বেশি ওয়াটেজ, 30 মেগাওয়াট, ফ্রিকোয়েন্সি 50 থেকে 3 কিলোহার্টজ। অ্যাপ্লিকেশনটা কোথায় দেখি? মেল্টিং এবং মাস হিটিং। মাস হিটিং, মেল্টিং, মেল্টিং মানে বুঝো? মেল্টিং এর অর্থ হচ্ছে গলিয়ে ফেলানো। অর্থাৎ কোনো পদার্থকে গলানোর জন্য আমরা লো ফ্রিকোয়েন্সির এবং হাই ওয়াটেজের পাওয়ার তৈরি করতে পারি লো ফ্রিকোয়েন্সির সিগন্যালকে ব্যবহার করে, যেখানে পদার্থকে গলানো যায়। এটা হচ্ছে মাস হিটিং এবং হিট ট্রিটমেন্ট। আর এটা হচ্ছে হিট ট্রিটিং, বন্ডিং, ব্রেজিং এবং টিউব ওয়েল্ডিং। তাহলে দেখা যাচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে আমরা এই কাজগুলো করতে পারি, মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে এই কাজগুলো করা যায়, লো ফ্রিকোয়েন্সিতে মেল্টিং এর মতো কাজও করা যায়। ফ্রিকোয়েন্সি কমলে পাওয়ার বাড়ে, আর ফ্রিকোয়েন্সি বাড়লে পাওয়ার কমে। এখান থেকে আমরা ইন্ডাকশন হিটিং এর অনেকগুলো বিষয় জেনে ফেলেছি। আমার এখানে ডাইইলেকট্রিক হিটিংটা এখনো রয়ে গেছে। আমরা ডাইইলেকট্রিক হিটিং এবং অন্যান্য অংশগুলো, এই অংশ থেকে পরের অংশগুলো আমরা আমাদের নেক্সট ক্লাস সেপ্টেম্বরের 2 তারিখ আমরা আবার ইনশাল্লাহ অংশগ্রহণ করব। সেই ক্লাসের মধ্যে আমরা দেখব। চলো আমরা তাহলে এখন একটু সামনের দিকে গিয়ে আমাদের লাস্টের স্টেজে কি আছে দেখি। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে। আমরা যেটুকু সিলেবাসের মধ্যে আজকে ইন্ডাকশন হিটিং নিয়ে পড়েছি ওই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবে। ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর এখানে রচনামূলক ইন্ডাকশন হিটিং আমরা পড়েছি। সেই ইন্ডাকশন হিটিং এর মূলনীতি চিত্র সহ আলোচনা করা, এগুলো আমরা পড়ে নেব। আমার লেকচারটা আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে? যারা আজকে আমার সাথে সংযুক্ত ছিলে তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাস পর্যন্ত আমরা সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো, এই প্রত্যাশাই পরম করুণাময়ের কাছে করছি। আর আমরা যদি এটাকে আবার ডাউনলোড করতে চাই কিংবা দেখতে চাই, তাহলে আমরা ফেসবুকের এই সাইটে এবং skill.gov.bd তে আমরা এটাকে পেয়ে যাব। এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।